আমি তো তোমায় বলছি যে জিকের জন্য আমার দেওয়ায় 10টা স্পেশাল ক্লাস করে তুমি এক্সাম সেন্টারে চলে যাও, এখান থেকে তুমি নাই নাই করে 15টা প্রশ্ন কমন পাবেই পাবে নিঃসন্দেহে, কোনো কথা হবে না। এবার দেখো আজকে আমরা ইজি টু মডারেট লেভেলের 200টা প্রশ্ন আলোচনা করব। আর এই প্রশ্নগুলোই কিন্তু বস অনেকে ভুল করে। তোমার প্রিপারেশন তো ভালো মতনই রয়েছে, তুমি একবার নিজেকে ঝালিয়ে নাও, আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে উগাদি উৎসব প্রতি বছর কোন হিন্দু মাসের প্রথম দিনে পালিত হয়? তাহলে সঠিক উত্তর বলে ফেলো যে চৈত্র মাসে। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে উগাদি উৎসব প্রতি বছর হিন্দু মাসের চৈত্র মাসে আর কি, হিন্দু মাসের যে চৈত্র মাসের প্রথম দিকে আর কি পালিত হয়। আর এই যে উগাদি উৎসবটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক রাজ্যে উদযাপিত হয়। কি বললাম? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে। বলছে ড্যাশের শিলাগুহা মন্দির বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো। সঠিক উত্তর হবে ইলোরা। দেখো অপশান 3 রয়েছে ইলোরা, মনে রাখবে ইলোরা তোমার হচ্ছে শিলাগুহা মন্দিরটি বিশ্বের সব থেকে মানে বিশ্বের মধ্যে বৃহত্তম এক শিলা কাঠামো। এবারে ইলোরা কোথায় বলে ফেলো। ইলোরা হচ্ছে মহারাষ্ট্রে। ইলোরা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে নটি নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? তাহলে এই যে নটি হলো হিমাচল প্রদেশ। নটি কোথাকার বস? হিমাচল প্রদেশের লোকনৃত্য, মনে রাখবে। বলছে কুমারী কমলাকে 1970 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃতি পান? মনে রাখবে এই যে কুমারী কমলা তিনি একজন ভারতনাট্যম। অপশান 4 আমাদের সঠিক উত্তর, কুমারী কমলা হলেন একজন ভারতনাট্যম, যার কারণে তিনি আর কি 1970 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তারপরে দেখো বলছে নিচের কোন নৃত্যটি মহারাষ্ট্রের জন্য জনপ্রিয় লোকনৃত্য? এই যে 4টি অপশানের মধ্যে বলে ফেলো কোনটা মহারাষ্ট্রের জনপ্রিয় নৃত্য। লাবণী। অপশান 1 আমাদের সঠিক উত্তর, লাবণী হলো মহারাষ্ট্রের জনপ্রিয় নৃত্য। এগুলো তো ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন, এগুলো অনেকেই ভুল করে, এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বস। আমি বলবো একবার নিজেকে ঝালিয়ে নাও। চলো পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন মাসে বলছে নিম্নলিখিত কোন মাসে মধ্যপ্রদেশের শেরপুরে গঙ্গাউর উৎসবটা অনুষ্ঠিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মনে রাখবে এটাও সঠিক উত্তর, চৈত্র মাসে। কি বললাম? চৈত্র মাস। অপশান 1 আমাদের 4 আমাদের সঠিক উত্তর, যে চৈত্র মাসে মধ্যপ্রদেশের শেরপুরে তোমার এই গঙ্গাউর উৎসবটা পালিত হয়। তাহলে এখান থেকে তুমি জানতে পারলে যে গঙ্গার উৎসব কোন রাজ্যে পালিত হয়? মধ্যপ্রদেশে পালিত হয়। কোন মাসে? চৈত্র মাসে। বলছে নিম্নলিখিত কোনটি তারযুক্ত যন্ত্র? দেখো এই যে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে দাহরা একটা, একতারা, আর হচ্ছে ঘটা, আর একটা এক কালাম। ঠিক আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা? তুমি একদম অপশান দেখলে পরে নিঃসন্দেহে বলতে পারছো এক তারা হচ্ছে তারযুক্ত যন্ত্র। তারপরে বলছি দেখো নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী আসামের সঙ্গে যুক্ত? একদম ইজি একটা প্রশ্ন, বলো। এই যে এখানে 4টি অপশানের মধ্যে কোনটা আসামের সঙ্গে যুক্ত? তুমি বলবে দাদা অপশান 4 আমাদের সঠিক উত্তর, সাত্রিয়া নৃত্যশৈলীটি আসামের সঙ্গে যুক্ত। বলছে কেরালায় অবস্থিত, আমি একটু স্পিডে বলছি কারণ যাতে তোমাদের সময়টাকে খুব বাঁচানো যায়। ঠিক আছে, একবার রিভিশন করো চটপট। বলছে দেখো যে কেরালায় অবস্থিত শবরীমালা মন্দির নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? তাহলে এই যে শবরীমালা মন্দিরটা কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। কোন দেবতাকে উৎসর্গ করা হয়? ভগবান আয়াপ্পা। কি বললাম? ভগবান আয়াপ্পাকে উৎসর্গ করা হয় এই তোমার কেরালার শবরীমালা মন্দিরে। পরের প্রশ্ন বলছে যে গঙ্গাঘর উৎসব কোন দেবতার পুজো করা হয়? মনে রাখবে যে গঙ্গাঘর উৎসবে তোমার দেবতা হচ্ছে গৌরী। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে গঙ্গাঘর উৎসবে গৌরী দেবতার পুজো করা হয়। তারপরে প্রশ্ন বলছে নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে 1943 সালে একটি মহিলা রেজিমেন্ট গঠন করেছিল? সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি মহিলাদের জন্য একটি রেজিমেন্ট গঠন করে কত সালে? 1943 সালে। পরের প্রশ্ন বলছে শব্দ তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে কি বলা হয়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যে সঠিক উত্তর এখানে মনে রাখবে যে প্রতিধ্বনি। দেখো অপশান 4 আমাদের সঠিক উত্তর, প্রতিধ্বনি। কি বললাম? শব্দ তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে উৎপন্ন শব্দের পুনরাবৃত্তিকে প্রতিধ্বনি বলে। বলছে সংবিধানের অধীনে প্রদত্ত সমতার অধিকার সম্পর্কিত ধারার মধ্যে নিচের কোন ধারাটি অন্তর্ভুক্ত? মানে মোদ্দা কথা সমতার অধিকার কোন ধারার মধ্যে পড়ে? 20 নং ধারার মধ্যে পড়ে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে নিচের কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানটি 1956 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে 4টে অপশানের মধ্যে কোনটা বলো? এই 4টে অপশানের মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে? যেটা 1956 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর
মনে রাখবে ভারতীয় জীবন বীমা নিগম। কি বললাম? অপশান 3 আমাদের সঠিক উত্তর, ভারতীয় জীবন বীমা নিগম। এটা 1956 সালে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। বলছে দন্তি দুর্গ মধ্যযুগীয় ভারতের কোন শাসক রাজবংশের সাথে যুক্ত ছিল? তাহলে এই যে দন্তি দুর্গা, এই যে মধ্যযুগীয় ভারতে তোমার হচ্ছে মনে রাখবে রাষ্ট্রকূট রাজবংশের সাথে সম্পর্কিত এই দন্তি দুর্গ। কি বললাম? তোমার হচ্ছে দন্তি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের সঙ্গে যুক্ত। বলছি দেখো কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বললাম? সঠিক উত্তর অপশন 2, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর স্পেনের মাদ্রিদে। কি বললাম? স্পেনের মাদ্রিদে অবস্থিত। পরের প্রশ্ন বলছে মাজুলি নামক নদীদ্বীপ নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? তাহলে মাজুলি নামক এই যে নদীদ্বীপ, এটা হচ্ছে মনে রাখবে ব্রহ্মপুত্র। কি বললাম? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন বলছি দেখো, নব্যপ্রস্তর যুগের লোকেরা পুঁথি তৈরিতে নিচের কোন পাথর ব্যবহার করত? তুমি যদি এখানে 4টে অপশান দেখো, এখানে সঠিক উত্তর করবে অপশান 4, যে ওপরের সবগুলি। এবার দেখো তো এখানে মনে রাখবে যে নব্যপ্রস্তর যুগের লোকেরা পুঁথি তৈরি করার জন্য যে পাথরগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে নীলা একটা, কার্নেলিয়ান এটাও ব্যবহার করতো, ব্রান্ডেড এগেট এগুলোও ব্যবহার করতো, অর্থাৎ উপরে সবগুলি আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি হরপ্পা সভ্যতার শহর ছিল না? দেখো একদম ইজি টাইপের কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করে আসো, সেই জন্য মনে বলছি বারবার করে যে ভালো করে মনোযোগ সহকারে একবার রিভিশন করে নাও, ঠিক আছে? তো এখানে মনে রাখবে যে হরপ্পা সভ্যতার শহর ছিল না কোনটা? দেখো অপশানে রয়েছে লোথাল, ধোলাবিরা, মেহেরগড়, সোক্তাকোহ। এর মধ্যে মেহেরগড়, মনে রাখবে মেহেরগড় হরপ্পা সভ্যতার শহর ছিল না। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? যে হরপ্পাতে। অপশান 4 আমাদের সঠিক উত্তর, হরপ্পাতে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল। বলছে দেখো মধ্যপ্রস্তর যুগীয় সরঞ্জাম সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? প্রথম বিবৃতি বলছে মধ্যপ্রস্তর যুগীয় সরঞ্জাম তৈরিতে হাড় এবং শিং ব্যবহার করা হতো না, এটা তো ভুল বলছে ওরা, তাই না? কারণ হাড় ও শিং ব্যবহার করা হতো। তারপর বলছে মধ্যপ্রস্তর যুগীয় সরঞ্জামগুলি প্রাথমিকভাবে তামা এবং ব্রোঞ্জের মতো ধাতব পদার্থ থেকে তৈরি করা হয়েছিল, এটাও ভুল বলছে। বলছে মধ্যপ্রস্তর যুগীয় সরঞ্জামগুলি ছিল বিশেষ এবং ভারী কাজের জন্য ডিজাইন করা, তো এটাও ভুল। অপশান 4 বলছে, তাহলে অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখে নাও যে মধ্যপ্রস্তর যুগীয় সরঞ্জামগুলো সাধারণত আরও বিশেষ কাজের জন্য ডিজাইন করা, ছোট এবং হালকা হতো, একদম ঠিক, ভারী নয়, ছোট এবং হালকা হতো। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে সিন্ধু সভ্যতার প্রাচীন স্থান কালীবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলে ফেলো, সিন্ধু সভ্যতার যে প্রাচীন স্থান কালীবঙ্গানটা রাজস্থানে অবস্থিত। অপশান 3 আমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন বলছে যে মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত? প্রাগৈতিহাসিক সময়কালকে আমরা পুরাতন প্রস্তর যুগও বলে থাকি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সিন্ধু উপত্যকা সভ্যতার কোন স্থানে একটি বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছিল? জানোই তো, মহেঞ্জোদারোতে। তাহলে সঠিক উত্তর অপশান 2, যে মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল। বলছে সিন্ধু সভ্যতার কোন শহরে একটি কৃত্রিম পোতাশ্রয় ছিল? বলে ফেলো, সিন্ধু সভ্যতার কোন জায়গায়? লোথালে। মনে রাখবে অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে লোথাল। কি বললাম? লোথালে একটি কৃত্রিম পোতাশ্রয় পাওয়া গিয়েছিল। বলছে হরপ্পা সিলমোহরে কোন প্রাণীর খোদাই করা আছে আর কি? তাহলে এখানে মনে রাখবে হরপ্পা সিলমোহরে ইউনিকর্ন। কি বললাম? ইউনিকর্ন এই প্রাণীটার আর কি খোদাই করা আছে হরপ্পা সিলমোহরে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন বলছে দেখো 1920-র দশকে সিন্ধু সভ্যতার 2টি প্রধান শহর স্থান আবিষ্কারের জন্য ASI এর কোন মহাসচিব বা মহাপরিচালক আর কি তোমার এই খনন কার্যের দায়িত্বটা নিয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে জন হুবার্ট মার্শাল। কি বললাম? জন মার্শালটা মনে রাখলেও হবে, যে 1920 সালে তোমার এই সিন্ধু সভ্যতার 2টি প্রধান শহরস্থান আবিষ্কারের জন্য ASI এর মহাপরিচালক হিসাবে খনন কার্যের দায়িত্ব নিয়েছিল জন মার্শাল। কি বললাম? জন মার্শাল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা কি বলছে। এই বিখ্যাত ভারতীয় নেতা যিনি বাছা খান নামেও পরিচিত ছিলেন, তিনি একজন পশতুন স্বাধীনতা কর্মী ছিলেন, যিনি ভারতে তোমার হচ্ছে ব্রিটিশ রাজের শাসনের অবসান ঘটানোর প্ররোচনা চালিয়েছিলেন। তিনি ফ্রান্টিয়ান গান্ধী নামেও পরিচিত ছিলেন। তাহলে তিনি কে? এখানে সঠিক উত্তর মনে রাখবে খান আব্দুল গফ্ফর খান, যিনি বাছা খান নামেও পরিচিত, অথবা এটাও মাথায় রাখবে যে ফ্রান্টিয়ান গান্ধী নামেও পরিচিত, অর্থাৎ অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন বলছে 1916 সালে লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী, চরমপন্থী এবং ড্যাশের জন্য একটি যৌথ রাজনৈতিক
রাজনৈতিক মঞ্চ প্রদান করে মুসলিম লীগের জন্য। কিসের জন্য? 1916 দেখা মাত্রই আমরা তো বলে ফেললাম যে মুসলিম লীগের জন্য মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে যে লখনৌ চুক্তির পর নিম্নলিখিত কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসাবে মানে উপাধি দেওয়া হয়েছিল কাকে? মনে রাখবে মোহাম্মদ আলী জিন্নাহ। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে লখনৌ চুক্তির পর হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসাবে উপাধি দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহকে। ঠিক আছে, দেখো বলছে নিম্নলিখিত কোন আইনের অধীনে ব্রিটিশরা ভারতে প্রথমবারের মতো সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা চালু করেছিল? মনে রাখবে ভারত সরকার আইন 1909। কি বললাম? ভারত সরকার আইন 1909 এর মাধ্যমে তোমার হচ্ছে ব্রিটিশরা ভারতে প্রথমবারের মতো সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থাটা চালু করেছিল। বলছে দেখো হোম রুল লীগ আন্দোলনের প্রাথমিক দাবি কী ছিল? মনে রাখবে যে হোম রুল লীগ আন্দোলনের প্রাথমিক দাবি ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস তৈরি করা। কি বললাম? ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজনে অবদান রেখেছিল, যার ফলে নরমপন্থী চরমপন্থীদের উত্থান হয়েছিল? সেটা স্বদেশী আন্দোলন। আচ্ছা বলো তো স্বদেশী আন্দোলন কবে হয়? মনে রাখবে স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রেখো। পরে প্রশ্ন দেখো বলেছে একটা তালিকা দিয়েছে, তালিকাটা আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখানে দেখো দাদাভাই নওরোজি আর এপাশে কোনটা মিলতে পারে? তুমি যদি এখানে দাদাভাই নওরোজির সাথে এপাশে তুমি যদি দেখো যে স্বায়ত্তশাসন ভারতের সমাজের সেবা আর 3 বার আর ভারতীয় জাতীয় কংগ্রেস, হ্যাঁ দাদাভাই নওরোজি কিন্তু ভারতে মনে রাখবে 3 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। তারপর হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্বায়ত্তশাসনটা মিলছে। বলছে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে ভারত সমাজের সেবক হিসেবে পরিচিত। আর শ্রী অরবিন্দ তিনি তো অপশান 4 যে চরমপন্থী চরমপন্থী পরিণত আধ্যাত্মিক হিসেবে পরিচিত শ্রী অরবিন্দ। ঠিক আছে, একটু মিলিয়ে নিও, অপশান অনুযায়ী সঠিক উত্তরটা করে নিও। বলছে 1907 সালের আগস্টে মাদাম ভিকাজি কামা প্রথম ব্যক্তি যিনি ছিলেন যিনি আর কি বিদেশে মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাই এখানে মনে হচ্ছে কোন দেশের মাটিতে তিনি পতাকা উত্তোলন করেছেন? মনে হয় জার্মানিতে। কোথায়? জার্মানিতে। কত সালে? 1907 সালে। কে? মাদাম ভিকাজি কামা। ঠিক আছে, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় আর কি ব্যক্তি ছিলেন। ঠিক আছে, মহিলা ব্যক্তি যিনি আর কি বিদেশের মাটিতে পতাকা উত্তোলন করেছিল। কোথায়? জার্মানিতে। চলো পরের প্রশ্নটা দেখি। বলছে ভারতীয় আইনসভা নিম্নলিখিত কোনটির মাধ্যমে দ্বিকক্ষীয় হয়? তাহলে এখানে সঠিক উত্তর যে ভারতের আইনসভা এখানে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের মাধ্যমেই তোমার দ্বিকক্ষীয় হয়েছিল। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে প্রদত্ত বিবৃতি থেকে সঠিক ব্যক্তিকে শনাক্ত করুন। তা বলছে যে ভারতীয় রেনেসাঁসের জনক নামে পরিচিত, ভারতীয় সংস্কারক, নারী অধিকার এবং শিক্ষার জন্য কাজ করেছিলেন। তাহলে এখানে তুমি একমাত্র যে মানে অপশান দেখা মাত্রই বলে দেবা রাজা রামমোহন রায় ভারতের রেনেসাঁসের জনক দেখা মাত্রই সঠিক উত্তর অপশান 2 রাজা রামমোহন রায়। ইজি কিন্তু ইম্পর্টেন্ট, বারবার করে বলছি নিজেকে ঝালিয়ে নাও। মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? বলে ফেলো সঠিক উত্তর, যে কেরল রাজ্যে অবস্থিত মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যটা। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য মাটকি? মাটকি মধ্যপ্রদেশ। কি বললাম? মাটকি হলো মধ্যপ্রদেশের একটি জনপ্রিয় লোকনৃত্য। ওকে বস। পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন রাজ্যের সাথে আজিলামু লোকনৃত্যটা সম্পর্কিত? তাহলে এখানে মনে রাখবে যে আজিলামু লোকনৃত্যটা অপশান 4 দেখো রয়েছে অরুণাচল প্রদেশ। মনে রাখবে অরুণাচল প্রদেশ এই রাজ্যের সঙ্গে আজিলামু লোকনৃত্য, কি বললাম? আজিলামু লোকনৃত্যটা জড়িত আর কি। বলছে গরবা লোকনৃত্য কোথাকার? গরবা হচ্ছে গুজরাট। গরবা হলো গুজরাটের লোকনৃত্য, জনপ্রিয় লোকনৃত্য। বলছে কোন নিচের কোন নৃত্যটি উত্তরপ্রদেশের লোকনৃত্য? তাহলে এই যে 4টে অপশনগুলো তুমি যদি দেখো অপশানে এখানে কোনটা সঠিক উত্তর করবে? যে উত্তরপ্রদেশের লোকনৃত্য কোনটি? তুমি এখানে উত্তর করবে যে উপরের সবগুলো। মনে রাখবে যে রাসলীলা, ময়ূর নাচ, খেয়াল নাচ। কি বললাম? রাসলীলা, ময়ূর নাচ, খেয়াল নাচ সবগুলোই কিন্তু তোমার উত্তরপ্রদেশের লোকনৃত্য। বলছে ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? ময়ূরভঞ্জ ছৌ এটা হচ্ছে উড়িষ্যা। ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যা। কি বললাম? ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য। বলছে নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর চরিত্রগুলির প্রতীক হিসাবে মুখে বিভিন্ন রং ব্যবহার করা হয়? তুমি এই যে মুখে বিভিন্ন রং ব্যবহার করে কিসে? কথাকলিতে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে
শম্ভু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? তাহলে এখানে বলে ফেলো যে শম্ভু মহারাজ তিনি একজন কত্থক নৃত্যশৈলী। কি বললাম? অপশান 4 আমাদের সঠিক উত্তর, শম্ভু মহারাজ কত্থক নৃত্যশৈলী। বলছে নিচের কোন নৃত্যশৈলী দক্ষিণ ভারতের অন্তর্গত নয়? দেখো দক্ষিণ ভারতের অন্তর্গত নয়, আমরা তো দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের অন্তর্গত এখানে কথাকলি, ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কিন্তু কত্থকটা কিন্তু দক্ষিণ ভারতের অন্তর্গত নয়। এখানে মনে রাখবে কত্থক কোথাকার? কত্থক হচ্ছে তোমার হচ্ছে কোথাকার? যে উত্তরপ্রদেশে, ঠিক আছে। আর তোমার হচ্ছে যে কথাকলি কোথাকার নৃত্যশৈলী বলো? কথাকলি হচ্ছে কেরল। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। আর মোহিনীঅট্টম হচ্ছে কেরলের, ঠিক আছে। তাহলে এখানে কত্থকটা আলাদা হয়ে যাবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলছে। বলছে বিক্রম সারাভাইয়ের স্ত্রী মৃণালী সারাভাই ছিলেন বিখ্যাত ড্যাশ নর্তকী। তাহলে এই যে মৃণালী সারাভাই আমরা তো জানি যে একজন ভারতনাট্যম, মৃণালী সারাভাই একজন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত নৃত্যশৈলী আর কি। ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? এখানে সঠিক উত্তর মনে রাখবে, ভারতের সর্বনিম্ন বিন্দু হলো কুত্তানার, অপশান 2 আমাদের সঠিক উত্তর। এবার এখানে আমি কিছু তথ্য বলে দিচ্ছি বস, দেখো মনে রাখবে যে ভারতের সর্বোচ্চ বিন্দু হচ্ছে কেটু, সর্বনিম্ন বিন্দু হচ্ছে কুত্তানার, শীতলতম বিন্দু হচ্ছে জম্মু কাশ্মীরের দ্রাস, উষ্ণতম বিন্দু হচ্ছে রাজস্থানের জয়সলমীর, শুষ্কতম বিন্দু হচ্ছে জম্মু কাশ্মীরের লেহ, আর্দ্রতম বিন্দু হচ্ছে মেঘালয়ের মৌসিমরাম। এই তথ্যগুলো মাথায় রাখবে। আর এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন বিন্দু কুত্তানার, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে বিবেচনা করতে হবে যে কোন বিবৃতিটা সঠিক। প্রথম বিবৃতি বলছে পশ্চিম উপকূলীয় সমভূমি জলমগ্নতার উপকূল রেখা হিসেবে পরিচিত, একদম ঠিক। উপকূলীয় সমভূমিগুলি মাঝখানে সংকীর্ণ এবং দক্ষিণে নিচের দিকে অগ্রসর হয়ে বিস্তৃত, এটাও ঠিক। 3 বলছে যে এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদী একটি বদ্বীপ গঠন করে, না এটা পারে না, অপশান 3 আমাদের ঠিক না। অর্থাৎ আমরা বলবো এ আর বি ঠিক, এ আর বি ঠিক। দেখো অপশান একই রয়েছে, শুধু এ বি ঠিক, ঠিক আছে। বলছে হিমালয় পর্বতমালা নিম্নের কোন পর্বতমালার উদাহরণ? তাহলে বলে ফেলো, জানোই তো হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ, অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? দেখো 4টে অপশান দেখা মাত্রই তুমি বলবে যে ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ, এটাই হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে হিমালয়ের নিচের কোন অংশটি কালি ও তিস্তা নদীর মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে নেপালের কাছাকাছি যে হিমালয় আমরা বলি নেপাল হিমালয়, সেটা হচ্ছে কি কালি ও তিস্তার মধ্যে অবস্থিত, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন রাজ্যগুলি তামিলনাড়ুর সাথে স্থল সীমানা ভাগ করে? তাহলে তামিলনাড়ুর সাথে এখানে দেখো তুমি যদি অপশানগুলো দেখো, তামিলনাড়ুর সাথে তেলেঙ্গানা তো হবে না, তাই না? তেলেঙ্গানা হবে না, তার মানে এখানে তুমি যদি দেখতে পারো, 1 মিনিট বস, আচ্ছা এখানে তুমি যদি দেখো তেলেঙ্গানা যেহেতু হবে না, তার মানে অপশান এটা বাদ, এটা বাদ। তাহলে আমরা বলতে পারবো যে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে, কেরালা, হ্যাঁ কর্ণাটক, এইটি অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে তামিলনাড়ুর সাথে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক সীমানা ভাগ করে থাকে, ঠিক আছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। কার্বি আংলাং মালভূমি নিচের কোনটির সম্প্রসারণ? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বাস? এখানে মনে রাখবো অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে কার্বি আংলাং মালভূমিটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি, ঠিক আছে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন গিরিপথ আর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটা সঠিকভাবে মিলছে? তাহলে এখানে তুমি যদি দেখো, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মনে হবে যে নীতি উত্তরাখণ্ড। কি বললাম? নীতিটা হচ্ছে কোথাকার? উত্তরাখণ্ডের। তাহলে এটা সঠিকভাবে আমাদের মিলছে যে গিরিপথটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরে প্রশ্ন দেখো, বলছে কি যে মধ্য হিমালয় নিম্নলিখিত কি নামে পরিচিত? তাহলে মধ্য হিমালয় কি? হিমাচল নামে পরিচিত। মধ্য হিমালয় হিমাচল নামে পরিচিত, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কালসুবাই শৃঙ্খটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কালসুবাই হচ্ছে মহারাষ্ট্র অবস্থিত, মনে রাখবে কালসুবাই শৃঙ্খ মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের বেকারত্ব ও দারিদ্র্যের অনুমান কিসের উপর নির্ভর করে? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে বস, এনএসএস ও পরিবারের খরচ ব্যয় জরিপের উপর ভারতের বেকারত্ব এবং দারিদ্র্যের অনুমানটা নির্ভর করে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে ভারতীয় অর্থনীতির প্রগৌণ খাত ড্যাশের সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে ভারতীয় অর্থনীতির প্রগৌণ খাতটা পরিবহন, যোগাযোগ, ব্যবসা এবং পরিষেবার সঙ্গে সম্পর্কিত, অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে পরিবহন, যোগাযোগ, ব্যবসা বা পরিষেবা এগুলো হচ্ছে প্রগৌণ খাতের সঙ্গে সম্পর্কিত। বলছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? বলো। বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা গঠিত 1857 সালে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? এই যে দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণাটি মনে রাখবে নুরুক্সের সাথে সম্পর্কিত। কি বললাম? অপশান 2 আমাদের সঠিক উত্তর, নুরুক্সের সঙ্গে দারিদ্র্যের দুষ্টু চক্র ধারণাটি সম্পর্কিত। বলছে দেখো নিম্নলিখিতর মধ্যে কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিল? বলে ফেলে একদম খুবই সহজ একটা প্রশ্ন, যে পণ্ডিত জওহরলাল নেহরু যিনি পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন। কি বললাম? পণ্ডিত জওহরলাল নেহরু, অপশান 2 আমাদের সঠিক উত্তর।
বলছে পণ্য ও পরিষেবা কর ভারতকে হতে হতে মানে হতে দেয় ড্যাশ। তাহলে এখানে মনে রাখবে পণ্য ও পরিষেবা কর ভারতকে একটি সাধারণ বাজার দেয়। কি বললাম? ভারতকে একটি কি হতে দেয়? সাধারণ বাজার। অপশন 2 আমাদের সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন বলছে এক জাতি এক কর এক বাজার লক্ষ্য অর্জনের জন্য ভারতে নিম্নলিখিত কোন কর চালু করা হয়েছিল? পণ্য ও সেবা কর। মনে রাখবে এক জাতি এক কর এক বাজার এই লক্ষ্য অর্জনের জন্য ভারতে এই তোমার পণ্য ও সেবা করটা চালু করা হয়েছিল। বলছে দেখো ভারতের নিচের কোন ধরনের অর্থনীতি বলে মনে করা হয়? ভারতে কি মিশ্র অর্থনীতি। অপশন 2 আমাদের সঠিক উত্তর, তাই না? আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলছে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? বলো 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। কি বললাম? 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর কি। পরের প্রশ্ন বলছে দেখো যে মহাত্মা গান্ধীর সিরিজে 20 টাকার নোটের পিছনে কোন ছবিটা রয়েছে? তাহলে এখানে মনে রাখবে মহাত্মা গান্ধীর যে নতুন সিরিজ, সেই নতুন সিরিজে 20 টাকার নোটে হচ্ছে ইলোরা গুহা। কি বললাম? অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর, ইলোরা গুহার ছবি রয়েছে। এবার আমি বলছি দেখো 10 টাকার নোটে মানে নতুন সিরিজের যে টাকাগুলো, সেই টাকা 10 টাকার নোটে হচ্ছে কোণার্কের সূর্য মন্দির রয়েছে, 20 টাকার নোটে ইলোরা গুহা, 50 টাকার নোটে হাম্পি, ঠিক আছে? তারপরে 100 টাকার নোটে হচ্ছে রানিকা ভাব রয়েছে, 200 টাকার নোটে রয়েছে সাঁচি স্তূপ, 500 টাকার নোটে রয়েছে তোমার ভারতের জাতীয় পতাকা সহ তোমার লাল কেল্লা রয়েছে আর কি, আর 2000 টাকার নোটে মঙ্গল জাল রয়েছে। এটাও মাথায় রাখবে। কেমন? পরের প্রশ্নটা দেখো কি বলছে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389, এর মধ্যে কতগুলি দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল? সঠিক উত্তর মনে রাখবে অপশন 2 93টি। কি বললাম? গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389, এর মধ্যে 93টি দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল। অপশন 2 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের মূল পার্টে ধারা ড্যাশ অন্তর্ভুক্ত রয়েছে? মূল পার্টে 395টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো বলছে গণপরিষদের স্টেটস কমিটির চেয়ারম্যান কে ছিল? মনে রাখবে গণপরিষদের স্টেটস কমিটির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু। অপশন 1 আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে সংবিধানের খসড়া প্রণয়নের দায়িত্বের যে ধারণা বা খসড়া কমিটির চেয়ারম্যানকে সেটা তোমাকে জানতে চেয়েছে। সঠিক উত্তর মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর। বলছে ভারতের মূল সংবিধানে কয়টি ধারা? আমরা একটু আগেই দেখলাম 395টা। অপশন 1। এবার দেখো একটা ছক দিয়েছে, ছকটা সঠিক কোনটা সঠিক সেটা তোমাকে বলতে বলেছে। প্রথমে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নাকি রাষ্ট্রপতির অভিশংসনটা নেওয়া হয়েছিল, একদম ঠিক। দক্ষিণ আফ্রিকা থেকে বাণিজ্যের স্বাধীনতা নেওয়া হয়েছিল, এটা ঠিক নয় কিন্তু। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছিল? সংবিধান সংশোধনটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। আর এই বাণিজ্যের স্বাধীনতা এটা নেওয়া হয় অস্ট্রেলিয়ার সংবিধান, তাহলে এটা ভুল। 2 নম্বরটা আমরা ভুল দেখছি। ব্রিটিশ সংবিধান থেকে কি বলছে? বিশেষাধিকারমূলক রিট, এটা হ্যাঁ একদম ঠিক। আর 1935 সালে ভারত সরকার আইন জরুরি বিধান জারি করে, হ্যাঁ এটাও ঠিক। তার মানে আমরা বলবো এখানে 3টে সঠিক একটা ভুল, ঠিক আছে? তাহলে এখানে অপশনগুলো অনুযায়ী তুমি সঠিক উত্তরটা করবে। তারপরে প্রশ্ন দেখো, বলছে ভারতের গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান কে ছিল? বলে ফেলো। ভারতের গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান ছিল, মনে রাখবে, বি পট্টবী সীতারামাইয়া। কি বললাম? বি পট্টবী সীতারামাইয়া। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? দেখো এখানে তার মনে রাখবে যে জুলাই 1946 সালে ভারতের গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? জুলাই 1946। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যের শাসকদের সঠিক কালানুক্রম সেটা তোমাকে বিবেচনা করে বলতে হবে। অপশন 4টে তুমি যদি দেখো সঙ্গে সঙ্গে সঠিক উত্তর করবে। অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে চন্দ্রগুপ্ত, বিন্দুসার, তারপরে অশোক, তারপর লাস্টে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসককে বৃহদাত বা শেষ রাজা। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো, যে চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নলিখিত কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যটার কি প্রতিষ্ঠা করেছিল? মনে রাখবে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে। নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিল? সঠিক উত্তর কি হবে? মনে রাখবে সেলুকাস। অপশন যদি তুমি এখানে দেখো সেলুকাস নিকেটর। কি বললাম? সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিল। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে কোন রাজার গৃহ শিরোনাম দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী? বলো সঠিক উত্তর কি হবে? মনে রাখবে অশোক সম্রাট। অপশন 3 দেখো রয়েছে অশোক, যার গৃহ শিরোনাম ছিল দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী। সম্রাট অশোক আমাদের সঠিক উত্তর। বলছে মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ স্তম্ভ নামেও পরিচিত, এটি কোথায় অবস্থিত? এটি সারনাথে অবস্থিত। অপশন 4 আমাদের সঠিক উত্তর। মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহ স্তম্ভ নামে পরিচিত, এটা হচ্ছে সারনাথে অবস্থিত। বলছে অশোক ধর্মীয় আধিকারিকদের নিযুক্ত করেছেন যার নাম ছিল কি? যেটার নাম ছিল কি বস? এখানে বলো যে ধম্ম মহামত্ত। কি বললাম?
ধম্ম মহামত্ত, অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন বলছে অশোকের কোন শিলালিপি কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়? মনে রাখবে অশোকের এখানে প্রধান শিলালিপির কততম খণ্ড, যেটা হচ্ছে ত্রয়োদশতম। ঠিক আছে, মনে রাখবে ত্রয়োদশতম খণ্ড থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের বিবরণটা জানতে পারি। বলছে মৌর্য যুগের প্রেক্ষাপটে প্রতিবেদক ছিলেন কি? এখানে মনে রাখবে মৌর্য যুগের প্রেক্ষাপটে প্রতিবেদক ছিলেন অপশন 4 এখানে সঠিক উত্তর, যে কর্মকর্তারা জনগণের বিষয় সম্পর্কে রিপোর্ট করার জন্য দায়ী ছিলেন, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে মুদ্রা রাক্ষসের রচয়িতাকে, বলে ফেলো একদম সহজ একটা প্রশ্ন, অপশন 1 বিশাখ দত্ত, তাই না? পরে প্রশ্ন বলছে যে পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত মৌর্য শাসক কে ছিলেন? মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত মৌর্য শাসক ছিল বৃহদ্রথ, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে রানা প্রতাপ সিং 1576 সালে কোথায় মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন? তাহলে এখানে মনে হবে হলদিঘাট। কোথায়? অপশন 4 আমরা দেখতে পাচ্ছি হলদিঘাট এখানে সঠিক উত্তর। পানিপথের প্রথম যুদ্ধটি ইব্রাহিম লোধি এবং ড্যাশের মধ্যে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 সালে। আর এটা কোথায়, মানে এটা হচ্ছে তোমার ইব্রাহিম লোধি আর মনে রাখবে বাবরের মধ্যে হয়েছিল, অপশন 4 দেখো রয়েছে বাবর আমাদের সঠিক উত্তর। বলছে আকবর কাকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিল? মনে রাখবে আকবর বীরবলকে, অপশন 4 বীরবলকে কবিরাজ উপাধিতে ভূষিত করেছিল। বলছে মুঘল দরবারের ধারাবিবরণী কোন ভাষায় রচিত হয়েছিল? মনে রাখবে মুঘল দরবারের ধারাবিবরণী এগুলো হচ্ছে সব ফার্সি ভাষায় তোমার আর কি রচিত হয়েছিল। কি ভাষা? ফার্সি, অপশন 4 সঠিক উত্তর। বলছে হুমায়ুনের বিরুদ্ধে নিম্নলিখিত কে চৌসা ও কর্নজ যুদ্ধে লিপ্ত হয়েছিল? তাহলে হুমায়ুনের বিরুদ্ধে শেরশাহ সুরি, অপশন 1 আমাদের সঠিক উত্তর। শেরশাহ সুরি চৌসার যুদ্ধ এবং কর্নজের যুদ্ধে লিপ্ত হয়েছিল হুমায়ুনের বিরুদ্ধে শেরশাহ সুরি। বলছে আকবরের দরবারে নিম্নোক্তদের মধ্যে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল? বলে ফেলো একদম সহজ, এখানে আকবরের দরবারের কথা বলছে, তাহলে এখানে মনে হয় মোল্লা দোপিয়াজা, কি বললাম? মোল্লা দোপিয়াজা ছিল আকবরের দরবারের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু, হ্যাঁ বস। আচ্ছা বলছে হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম, তিনি হুমায়ুনের কে হন? তাহলে তুমি তো জানোই যে গুলবদন বেগম হচ্ছে হুমায়ুনের বোন, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে যে আকবরের রাজপুত নীতির প্রধান উপাদান কি ছিল? আকবরের রাজপুত নীতির প্রধান উপাদান যদি আমরা দেখি, রাজপুতদের সাথে বৈবাহিক মৈত্রী স্থাপন করা, এটাও ঠিক। রাজপুত রাজ্যগুলিকে পূর্ণ স্বায়ত্তশাসন ও সুরক্ষা প্রদান করা, ঠিক আছে। রাজপুত প্রধানদের মনসবদার এবং গভর্নর হিসেবে নিয়োগ করা, হ্যাঁ এখানে আমরা বলবো অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে উপরের সবগুলোই সঠিক, ঠিক আছে, অপশন 4 সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন বন্দরকে মুঘল আমলে বাবুল মক্কা বলা হতো বা মক্কার দরজা বলা হতো? সেটা এখানে সঠিক উত্তর কি? সুরাট। কি বললাম বস? সুরাট, অপশন 2, যে মুঘল আমলে তোমার বাবুল মক্কা বা মক্কার দরজা বলা হতো সুরাটকে। বলছে কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিল? বলে ফেলো খানোয়ারের যুদ্ধ। আচ্ছা বলো তো দেখি খানোয়ারের যুদ্ধ কবে হয়? মনে রাখবে যে খানোয়ারের যুদ্ধ হয়েছিল 1527 সালে, ঠিক আছে। রানা সাঙ্গার আর বাবরের মধ্যে খানোয়ারের যুদ্ধ হয়, ঠিক আছে। আচ্ছা এই যে পরেরটা যেমন চৌসার যুদ্ধ রয়েছে, বল চৌসার যুদ্ধ কবে হয়? চৌসার যুদ্ধ মনে রাখবে এটা হচ্ছে 1528 হয়, এটা হচ্ছে বাবরের মধ্যে হয়েছিল আর হচ্ছে মেদিনী রায়ের মধ্যে, হ্যাঁ বাবর আর মেদিনী রায়ের মধ্যে চৌসার যুদ্ধ হয় 1528। আর এই ঘরঘোড়ার যুদ্ধটা হয় 29-এ, ঠিক আছে। 27-এ একটা হয়েছিল খানোয়ারের যুদ্ধ। ও 26-এ পানিপথের, দেখো এটা মনে রাখার কৌশল কি, 26-এ পানিপথের যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে। 27-এ হচ্ছে খানোয়ারের যুদ্ধ বাবর আর রানা সাঙ্গারের মধ্যে। 28-এ হচ্ছে বাবর আর মদিনী রায়ের মধ্যে হয়েছিল চান্দেরের যুদ্ধ, আর যেটাকে আমরা চৌসারের যুদ্ধ বলি। আর মনে রাখবে যে ঘরঘোড়ার যুদ্ধটা হয় 2929 সালে বাবর আর আফগানদের মধ্যে আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো। দেখো বলছে ভারতে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? তাহলে এখানে মনে রাখবে ভারতে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী ছিলেন আচার্য বিনোভাবে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। কেমন? পরে প্রশ্ন বলছে নিচের কোনটির মাধ্যমে আর কি ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়? মনে রাখবে ক্রিপস মিশন। কি বললাম? ক্রিপস মিশনের মাধ্যমে তোমার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়। ক্রিপস মিশন ভারতে আসে কবে? 1942-এ, এটাও মাথায় রাখবে। বলছে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে গোপন রেডিও স্টেশন চালু করেছিল? মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন রেডিও স্টেশন চালু করেছিল উষা মেহতা, অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত মহিলা মুক্তিযোদ্ধাদের মধ্যে কে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? মাতঙ্গিনী হাজরা ছিল, কলকাতার বড়ুয়া, অরুণা আশোক আলী, শান্তি ঘোষের নাম আমরা পাইনি, তাই না? ভারত ছাড়ো আন্দোলনের সময় এটাই আমাদের সঠিক উত্তর, অপশন 4। ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেছিল? বলে ফেলে একদম ইজি একটা প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে 1945 সালে সিমলা সম্মেলনের বিষয়ে
কোন বক্তব্যটা এখানে সঠিক সেটা তোমাকে বলতে বলেছে। লর্ড ওয়েভেল পরিকল্পনার বিধান নিয়ে আলোচনা করার জন্য একটি আহ্বান করেছিল, এটা ঠিক। সম্মেলনে জিন্নাহ দাবি করেন যে শুধুমাত্র মুসলিম লীগে ভারতের মুসলমানদের প্রতিনিধিত্ব করার একমাত্র অধিকার রয়েছে, এটাও ঠিক। তার মানে আমরা এখানে বলবো যে দুটো বাক্যই বা বিবৃতি দুটোই এখানে সঠিক, 1 এবং 2 উভয় সঠিক। কেমন হচ্ছে নিম্নলিখিত কোন বিবৃতি রাজাজি সূত্রের ক্ষেত্রে সত্য? রাজাজি সূত্রের ক্ষেত্রে সত্য, এটি 1944 সালে ব্রিটিশ রাজ দ্বারা প্রস্তাবিত, এটা ঠিক নয়। এটি আইএনসি এবং মুসলিম লীগের মধ্যে জাতীয় অচলাবস্থা সমাধানের জন্য প্রস্তাবিত করা ছিল। হ্যাঁ, এটা একদম সঠিক উত্তর। যে এখানে মাথায় রাখবে যে হচ্ছে রাজাজি সূত্রের ক্ষেত্রে তোমার এটা সঠিক উত্তর, যে এটি আইএনসি বলে তো কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা সমাধানের জন্য প্রস্তাবিত করা হয়েছিল। অপশন 2 আমাদের সঠিক উত্তর। কেমন? হ্যাঁ, কেবল 2 আমাদের সঠিক উত্তর। ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা ড্যাশে গৃহীত হয়েছিল। মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে মহাত্মা গান্ধীর দ্বারা বোম্বেতে গৃহীত হয়। অপশন 2 আমাদের সঠিক উত্তর, মহাত্মা গান্ধীর দ্বারা বোম্বে গৃহীত হয়েছিল। ক্যাবিনেট মিশনের সভাপতি করেন কে? এখানে অপশন অনুযায়ী কি উত্তর হবে বলো? স্যার, এই যে অপশন 4 আমাদের সঠিক উত্তর, স্যার পি লরেন্স। অপশন 4 আমাদের সঠিক উত্তর, স্যার পি লরেন্স ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন পদক্ষেপ নিয়েছিল? তুমি যদি এখানে দেখো সঠিক উত্তরটি কি হবে? অপশন 2 আমাদের এখানে সঠিক। মনে রাখবে যে ভারতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলে এটি ব্রিটিশদের সাথে সহযোগিতা করবে, এইটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের পদক্ষেপ। ঠিক আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে। গর্বি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে যে দাদা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই গর্বি হাটাও স্লোগানটা দেওয়া হয়েছিল। অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কি ছিল? বলে ফেলো। যে 1956 থেকে 61। অপশন 4 এখানে সঠিক উত্তর, যে 1956 থেকে 61 তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা। বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্প উদারীকরণ থেকে নতুন নীতি গৃহীত হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে, মনে রাখবে, অষ্টম। কি বললাম? অপশন 3 দেখো রয়েছে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্প উদারীকরণ থেকে নতুন নীতি গৃহীত হয়েছিল। তারপরে বলছে দেখো যে বিশ্বে প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1928 থেকে 32-এ সোভিয়েত ইউনিয়নে ড্যাশের দ্বারা বাস্তবায়িত হয়েছিল। মনে রাখবে বিশ্বে প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1928 থেকে 32-এ সোভিয়েত ইউনিয়নে কার দ্বারা? মনে রাখবে জোসেফ স্ট্যালিনের দ্বারা বাস্তবায়িত হয়েছিল। ও যে ভারতের একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কী ছিল? মনে রাখবে ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ছিল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে এগিয়ে চলা। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ড্যাশ যুদ্ধ সংগঠিত হয়। একদম ইজি, বলবে ভারত পাকিস্তান যুদ্ধ, তাই না? তারপর বলছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে ড্যাশ করা, স্বনির্ভর করা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে স্বনির্ভর করা। অপশান 1 এখানে সঠিক উত্তর। ভারতের ড্যাশ ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ? মনে রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ। অপশান 2 আমাদের সঠিক উত্তর, জাতীয় উন্নয়ন পরিষদ ছিল ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনকারী লক্ষ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে নীল বিপ্লব প্রথম চালু হয়েছিল? সপ্তম, তুমি তো জানোই এগুলো কিন্তু ইজি প্রশ্ন, কিন্তু বস অনেকেই মানে মনে থাকে না, ভুলে যাও, সেই জন্য বলছি আরও একবার পরীক্ষার আগে ইজি টু মডারেট টাইপের কোশ্চেনগুলো রিভিশন করে নাও। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে নীল বিপ্লব প্রথম চালু হয়েছিল। সম্প্রতি দিল্লি ক্যান্টে সশস্ত্র বাহিনীর ট্রান্সফিউশন সেন্টারের অধিনায়ক কে প্রধান মহিলা হয়েছে? এখানে সঠিক উত্তর মনে রাখবো অপশান 1, যে কর্নেল সুনিতা বিএস। কি বললাম? কর্নেল সুনিতা বিএস, যিনি দিল্লি ক্যান্টে সশস্ত্র বাহিনী ট্রান্সফিউশন সেন্টারের প্রথম মহিলা অধিনায়ক আর কি। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে নিম্নলিখিত কোন অভিনেতাকে 2023 সালে আইসিসি বিশ্বকাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছিল? মনে রাখবে শাহরুখ খানকে। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে 2023 সালের নভেম্বরে কোটক মাহিন্দ্রা ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে আর কি কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে মনে রাখবে সঠিক উত্তর অশোক ভাসওয়ানি। কি বললাম? অশোক ভাসওয়ানিকে তোমার হচ্ছে এই কোটক মাহিন্দ্রা ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত করা হলো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? মনে রাখবে MS ধোনিকে। কি বললাম? অপশান 2 এখানে সঠিক উত্তর, MS ধোনিকে। 1 মিনিট বস।
হ্যাঁ, তারপরে দেখো বলছে আরবিআই সম্প্রতি 2023 সালের অক্টোবরে আরবিআই নতুন তোমার হচ্ছে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে এখানে সঠিক উত্তর যে মনীষ কাপুরকে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ এর ভাইস চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিন্ধু গঙ্গাধরনকে। সিন্ধু গঙ্গাধরন অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নতুন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে নতুন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অজিত কুমার মহান্তি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। 2023 সালের আগস্টে বলছে কোয়ালকম ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে স্যাভি সোনিকে। কি বললাম? স্যাভি সোনিকে 2023 আগস্টে কোয়ালকম ইন্ডিয়া প্রেসিডেন্টের হিসাবে নিযুক্ত করা হলো স্যাভি সোনিকে। 2023 সালের জুলাইয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সরকারি প্যানেলের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে জিম স্কেয়া। অপশান 3 আমাদের সঠিক উত্তর জিম স্কেয়া। বলছে জর্জিয়া মেলেনি সম্প্রতি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে? তাহলে মনে রাখবে জর্জিয়া মেলোনি তিনি হচ্ছেন কোন দেশের? ইতালি। কি বললাম? জর্জিয়া মেলোনি যিনি হচ্ছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তারপরে বলছে রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করেছে? বলে রাখো, বলে দাও যে রবি সিনহা। রয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হলো রবি সিনহাকে। বলছে কে সম্প্রতি টিসিএস এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? কে কীর্তিবাসন। কি বললাম? কে কীর্তিবাসন। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ফেব্রুয়ারি 2023 অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনার পরিচালককে। মনে রাখবে সঠিক উত্তর কি? ক্রিস্টালিনা জর্জিভা। অপশান 1 আমাদের সঠিক উত্তর যে ক্রিস্টালিনা জর্জিভা তিনি হচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনার পরিচালক 2023 ফেব্রুয়ারি অনুযায়ী। দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন? বলো। মনোজ সোনি। অপশান 3 আমাদের সঠিক উত্তর মনোজ সোনি। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে সম্প্রতি কে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছে? মনে রাখবে যে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন বিভিআর সুব্রহ্মণ্যম। ঠিক আছে, বিভিআর সুব্রহ্মণ্যম। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে। কেন্দ্রমুখী বল নিম্নলিখিত কার জন্য দায়ী? মনে রাখবে কেন্দ্রমুখী বল হলো বৃত্তাকার পথ বরাবর বস্তুকে চলাচল রাখার জন্য দায়ী। অপশান 2 আমার এখানে সঠিক উত্তর। বলছে দৌড়ানোর সময় হাতের গতির সাথে কোন ধরনের গতি জড়িত? মনে রাখবে দৌড়ানোর সময় হাতের গতির সাথে দোলন গতিটা জড়িত। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে একটি বস্তু বিশ্রামে থাকে বা একটি সরলরেখায় অভিন্ন গতির অবস্থায় থাকে যদি না কোনো প্রয়োগ বল দ্বারা সেই বস্তুটিকে পরিবর্তন করতে বাধ্য করায়, সেটি কোন সূত্র মানছে এখানে? তাহলে এখানে তুমি প্রথমেই বলে ফেলবে যে নিউটনের প্রথম সূত্র, মানে গতির প্রথম সূত্রটা। আমরা তো ছোটবেলায় পড়েছি যে নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে, যে বাইরে থেকে কোনো বস্তুকে যদি তোমার হচ্ছে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কি স্থির বস্তু চিরকাল স্থির আর সচল বস্তু চিরকাল সচল থাকবে, তাই না? সেই দিকে আমরা বুঝতে পেলাম যে এখানে প্রথম গতিসূত্রের কথা বলছে। বলছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? মনে রাখবে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে বায়ু শূন্য স্থানে একটি ড্রাম বাজানো হলে আমরা সেটির শব্দ শুনতে পাই না, এটির পেছনে কারণ কি? কারণ কি? শূন্যের মাধ্যমে বায়ু কি এই শূন্যের মাধ্যমে শব্দ কি চলাচল করতে পারে না? তাহলে এখানে সঠিক উত্তর দেখো অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে শূন্য এই শব্দ বায়ু শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না, একই বিষয়। অপশান 4 এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে বিবর্ধিত বিদ্যুতে নিচের কোন ডিভাইসটি সহজে এবং দক্ষতার সাথে ভোল্টেজকে এক ভোল্টেজ লেভেল থেকে অন্য ভোল্টেজে রূপান্তরিত করতে পারে? তুমি বলো 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? যে ট্রান্সফরমার, তাই না? ভোল্টেজকে তোমার দেখোই তো যে ট্রান্সফরমার থাকে প্রত্যেকটা এলাকায়, যে ভোল্টেজকে মানে কম থেকে বেশি কম করার জন্য। বলছে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি শক্তির গুণাঙ্ক বৃদ্ধির নিরিখে তোমার হচ্ছে আলোক ডিভাইসগুলির ক্রমান্বয়ে সাজাতে বলছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশান 4 এখানে সঠিক উত্তর। মনে রাখবে যে এখানে হচ্ছে কি ভাস্বর বাল্ব থেকে টিউব লাইট, তারপরে হচ্ছে সিএফএলএস, তারপরে হচ্ছে এলইডিএস। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। অপশান 4 এখানে সঠিক উত্তর। তারপর হচ্ছে দেখো রাতের বেলা পরিষ্কার আকাশে তারাদের মিটমিট করাকে কিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়? তাহলে এখানে মনে রাখবে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে আতশকাচে কি ধরনের লেন্স ব্যবহার করে? আতশকাচে কি উত্তল লেন্স ব্যবহার করে। অপশান 2 এখানে সঠিক উত্তর, আতশকাচে উত্তল লেন্স ব্যবহার করা হয়। বলছে আপেক্ষিক তথ্য কোন বৈজ্ঞানিক উপস্থাপন করেন? আপেক্ষিক তত্ত্ব কার? আলবার্ট আইনস্টাইনের। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এগুলো কিন্তু বস ইজি প্রশ্ন হলেও আমি বলবো এগুলো কিন্তু
মানে ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই মানে নিজেকে একবার ঝালিয়ে নাও। তো দেখো লুমিনাস ফ্লাক্সের এসআই একক কি বলো? লুমিনাস ফ্লাক্সের এসআই একক হচ্ছে লুমেন। কি হবে? লুমেন। অপশন 2 আমাদের সঠিক উত্তর। ফারেনহাইট স্কেলে একটি পরিমাপ করা তাপমাত্রা হলো 200 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে মান কর। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগের দিন একটা করেছিলাম, তাই না? সেখানে সেলসিয়াস দেওয়া ছিল, ফারেনহাইট বার করতে বলেছে। তুমি এখানে দেখো একটা কৌশল মনে রাখবে, যেটা মানে ক্যালকুলেশন করার সহজ নিয়মটা। সেলসিয়াসকে তোমার হচ্ছে 9/5 দিয়ে গুণ করে তার সঙ্গে 32 যোগ করলে পরে তোমার হচ্ছে কি চলে আসে? ফারেনহাইট চলে আসে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের সেলসিয়াস দেওয়া নেই, মানে সেলসিয়াসটা বার করতে বলছে, ফারেনহাইট দেওয়া আছে, তাহলে তুমি এখানে 200 বসাবে। 200 বসিয়ে নিয়ে এইটুকু সলভ করো, দেখো উত্তরটা তোমার হচ্ছে 93.3 এরকমটা চলে আসছে আর কি। অপশন 1 আমাদের সঠিক উত্তর হবে এখানে। হ্যাঁ, এটা করে দেখো। আচ্ছা, তারপরে দেখো বলছি স্থির ঘর্ষণকে কিসে রূপান্তরিত করতে বল বিয়ারিং ব্যবহৃত হয়? এখানে মনে রাখবে আবর্তন ঘর্ষণ। কি বললাম? স্থির ঘর্ষণকে আবর্তন ঘর্ষণ রূপান্তরিত করতে বল বিয়ারিং ব্যবহৃত হয়। বলছে নিচের কোন রাশির একক নেই? বলে ফেলা একদম এখানে সহজ একটা কোশ্চেন, যে এখানে মানসিক চাপ, বল, স্টেইন আর চাপের মধ্যে কোন রাশির একক নেই? স্টেইন, তাই না? অপশন 3 আমাদের সঠিক উত্তর, স্ট্রেইন। এটা কোনো রাশির একক না। তাছাড়া মানসিক চাপ, বল, এগুলো চাপ, এগুলো সবই কোনো না কোনো রাশির একক। ওই দেখো নিচের কোন যন্ত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? বলে ফেলো। দেখো ব্যাটারি, বৈদ্যুতিক জেনারেটর, সংশোধনকারীর তো আলাদা বিষয়, বলছে হচ্ছে বৈদ্যুতিক মোটর। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন 4, যে বৈদ্যুতিক মোটর যেটা বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? নিচের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে যে ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হলো কেইবুল লামজাও জাতীয় উদ্যান। অপশন 3 আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে দেখো, বলছে নিচের কোন বছরে সুন্দরবন ন্যাশনাল পার্কে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে 1987 সালে। কি বললাম? সুন্দরবনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় 1987 সালে। বলছে দেখো, বলছে যে এলাকা দুটি বাস্তুতন্ত্রের মধ্যে সীমানা বা ট্রানজিশন জোন হিসাবে কাজ করে তাকে কি বলা হয়? সেটা হচ্ছে ইকোটোন। কি বললাম? অপশন 4 আমাদের সঠিক উত্তর, ইকোটোন বলে। জলাবদ্ধ ধান খেতে জৈব সার হিসাবে সাধারণত ব্যবহৃত জলজ উদ্ভিদ কোনটি? সেটা হচ্ছে অ্যাজোলা। অপশন 2 আমাদের সঠিক উত্তর, অ্যাজোলা। বলছে নিম্নলিখিত কোন নদীটি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে? সেটা হচ্ছে মনে রাখবে যে কুথিপুবা। এই যে কুথিপুবা নদীটা, এটা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গিয়েছে। বলছে যে ভারতে বন ভিত্তিক হচ্ছে শিল্পগুলি বন শংসাপত্রের জন্য চাপ দেওয়ার প্রাথমিক কারণ কি? সেটা মনে রাখবে যে পশ্চিমা বাজারে তাদের বাজারের অ্যাক্সেস যোগ্যতা বাড়ানোর জন্য। কি বললাম? পশ্চিমা বাজারে তাদের বাজারের অ্যাক্সেস যোগ্যতা বাড়ানোর জন্য আর কি তোমার ভারতের বনভিত্তিক শিল্পগুলির বন শংসাপত্রের উপর চাপ দেওয়ার প্রাথমিক কারণ। ঠিক আছে, তারপরে বলছে যে প্রজাতিগুলি একটি খালি জায়গা ড্যাশ তাদের অগ্রগামী প্রজাতি বলে। মনে রাখবে যে প্রজাতিগুলি একটি খালি জায়গায় আক্রমণ করে। অপশন 1 আমাদের সঠিক উত্তর, যে আক্রমণ করে তাদেরকে অগ্রগামী প্রজাতি বলা হয়। ইকোসিস্টেম শব্দটি কে প্রদান করে বলো? ইকোসিস্টেম হচ্ছে স্ট্যানসলি। অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি গুজরাট রাজ্যের বৃহত্তম জলাভূমি অভয়ারণ্য এবং ভারতের বৃহত্তমগুলির মধ্যে একটি? দেখো গুজরাট রাজ্যের কথা বলেছে, তাহলে এখানে নল সরোবর হবে। অপশন 2 আমাদের সঠিক উত্তর, নল সরোবর পাখি অভয়ারণ্য। বলছে ড্যাশ রান্নার একটি পরিবেশ বান্ধব পদ্ধতি? বলে ফেলো যে সৌর রান্না, তাই না? এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা পদ্ধতি। বলছে দেখো নিম্নলিখিত কোন বছরে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করেছিল? কোন বছরে? সেটা হচ্ছে 1992 সালে ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করে। বলছে যে বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে স্তর বিন্যাস বলতে কি বোঝায়? মনে রাখবে বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে স্তর বিন্যাস বলতে বোঝায় যে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতির উল্লম্ব বিবরণ। কি বললাম? বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতির উল্লম্ব বিবর্তন আর কি, হ্যাঁ বিতরণ, বিবর্তন নয়। দেখো তারপরে কি বলছে, জাতীয় বননীতি অনুযায়ী বনাঞ্চলে কতটা ভাগ বিবেচনা করা হয়? সেটা হচ্ছে 33%। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে পৃথিবীর সবথেকে বড় বাস্তুতন্ত্র হলো কোনটা? যে বায়োস্ফিয়ার, তাই না? এই বায়োস্ফিয়ারই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বাস্তুতন্ত্র, মাথায় রাখবে। বলছে জলদাপাড়া অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? একদম জানোই যে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। দ্য জোয়া ফ্যাক্টরস হলো ড্যাশের লেখা একটি উপন্যাস। তাহলে এখানে মনে রাখবে দ্য জোয়া ফ্যাক্টরস হলো অনুজা চৌহান। দেখো অপশন 4 রয়েছে যে অনুজা চৌহান, মনে রাখবে দ্য জোয়া ফ্যাক্টরস হলো অনুজা চৌহানের লেখা একটি উপন্যাস। বলছে এই বইগুলির মধ্যে কোনটি তারা ওয়েস্ট ওভারের একটি আত্মজীবনী, যা একটি সংগ্রামশীল পরিবারে তার লালন পালন এবং শিক্ষা গ্রহণের জন্য তার পরবর্তী যাত্রার বর্ণনা রয়েছে? সেটা হচ্ছে এডুকেটেড। মনে রাখবে অপশন
দুই আমাদের এখানে সঠিক উত্তর এডুকেটেড। ঠিক আছে। আচ্ছা দেখো পরে প্রশ্ন বলছে কি, যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা বলো। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি তোমার স্টিফেন হকিং অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি মিখলা সিং এর আত্মজীবনী বলো। মিখলা সিং এর আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের মধ্যে কি দ্য লাস্ট কুইন অফ কাশ্মীর বইটি লিখেছেন, তাহলে দ্য লাস্ট কুইন অফ কাশ্মীর এই উপন্যাসটি লিখেছেন রাকেশ কৌল অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন বইটি মুন্সি প্রেমচাঁদের লেখা নয়। দেখো এখানে 4টে অপশান রয়েছে, এর মধ্যে মনে রাখবে যে গাইড না 3 নম্বরে রয়েছে গাইড, এটা মুন্সি প্রেমচাঁদের লেখা নয়, এটা হচ্ছে কার লেখা, এটা আর.কে. নারায়ণের লেখা। তাছাড়া এই যে গাবন, গোদান, তারপরে হচ্ছে মানস সরোবর, এগুলো সবই হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা। দেখো মহাত্মা গান্ধীর সামাজিক আদর্শ সর্বপ্রথম সামনে আনা হয়েছিল কিসের মাধ্যমে, হিন্দু স্বরাজের মাধ্যমে অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটির রচয়িতাকে, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড বইটির রচয়িতা সরোজিনী নাইডু অপশান 2 আমাদের সঠিক উত্তর। ড্যাশ হলো টেনিস চ্যাম্পিয়ন সানিয়া মির্জার আত্মজীবনী, সানিয়া মির্জার আত্মজীবনী হচ্ছে এস এগেইনস্ট অডস, কি বললাম এস এগেইনস্ট অডস অপশান 3 আমাদের সঠিক উত্তর। এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস দেখলাম স্টিফেন হকিন্সের লেখা, তাই না। ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটির লেখককে মনে রাখবে, এই যে ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটির লেখক হচ্ছে নটওয়ার্ড সিং, দেখো অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ড্যাশ মালগুডি ডেস লিখেছেন বলো, মালগুডি ডেস কে লিখেছেন, আর.কে. নারায়ণ লিখেছেন মালগুডি ডেস। ঠিক আছে, মনে রাখবে আর.কে. নারায়ণ অপশান 4 কিন্তু সঠিক উত্তর। বলছে দেখো দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফারারি এই যে বইটার লেখককে মনে রাখবে, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফায়ারি বইটার লেখক হলেন রবিন শর্মা অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো অরুন্ধতী রায় 1997 সালে কথা সাহিত্যের জন্য মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার জিতেছেন, কোন বইটার জন্য তিনি এই পুরস্কারটা জিতেছেন, সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস বইটার জন্য। কত সালে, 1997 সালে ম্যান বুকার পুরস্কার জিতেছেন অরুন্ধতী রায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ। বলছে নিচের কোন সংবাদপত্রটি মহাত্মা গান্ধী চালু করেছিল, ইন্ডিয়ান ওপিনিয়ন অপশান 2 আমাদের সঠিক উত্তর। কেমন, নিম্নলিখিত আন্তর্জাতিক সীমানার মধ্যে কোনটি দীর্ঘতম, তাহলে এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ভারত বাংলাদেশের সীমানা হচ্ছে সব থেকে দীর্ঘতম, মানে ভারত চীন পাকিস্তান এবং মায়ানমারের থেকে ভারত বাংলাদেশের সীমারেখা সব থেকে দীর্ঘতম। বলছে মহাকাশে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলাকে বলে ফেলো, একদম সহজ। সঠিক উত্তর কি, কল্পনা চাওলা, দেখো অপশান 3 রয়েছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান হন, সেটা কোন ধারায়, সঠিক উত্তর কি, যে 74 নং ধারার অধীনে অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংসদের ভারতীয় সংবিধানের কোন ধারায় অধীনে আর কি ব্যবসা বাণিজ্য এবং মিলনের উপর মানে বিধিনিষেধ আরোপের ক্ষমতা রয়েছে, সেটা কত নম্বরে, 302 নং ধারার অধীনে বলা আছে অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি ফাইলাম অ্যানিলিডার একটি উদাহরণ, সেটা হচ্ছে কি কেঁচো, মনে রাখবে ফাইলাম অ্যানিলিডার উদাহরণ হচ্ছে কেঁচো অপশান 3 হচ্ছে সঠিক উত্তর। বলছে দেখো নিম্নলিখিত কোন এনজাইম চর্বি ভাঙতে সাহায্য করে, সঠিক উত্তর লাইপেজ, কি বললাম লাইপেজ চর্বি ভাঙতে সাহায্য করে। বলছে নামিবিয়া থেকে আনা চিতাগুলি ড্যাশে অবস্থিত কোন জাতীয় উদ্যানে চালু করা হয়েছিল, সেটা হচ্ছে কোথা থেকে, মধ্যপ্রদেশ থেকে। কোথায়, মধ্যপ্রদেশে। নামিবিয়া থেকে আনা যে চিতাগুলো সেটা কোথায় অবস্থিত, কোথায় এখন, মধ্যপ্রদেশে। ঠিক আছে, কোনো জাতীয় উদ্যানে আর কি। বলছে নিম্নলিখিত কোনটি মণিপুরের একটি ভারতীয় মার্শাল আর্ট, থাংটা, এখানে অপশানের মধ্যে থাংটা হয়ে যাবে সঠিক উত্তর, যে মণিপুরের একটি মার্শাল আর্ট থাংটা। বলছে দেখো হচ্ছে ড্যাশ তোমার হচ্ছে অক্টোবর 2023 সালে জাতীয় গেমসের 37তম সংস্করণ আয়োজন করলো কোন শহর, গোয়া হচ্ছে রাজ্য, তোমার 2023 সালে জাতীয় গেমসের 37তম সংস্করণটা আয়োজন করলো গোয়া। বলছে দেখো ওস্তাদ বিসমিল্লাহ খান একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ সানাইকে জনপ্রিয় করার কৃতিত্বে 2001 সালে তিনি কি পুরস্কারটা পেয়েছিলেন, তিনি হচ্ছেন মনে রাখবে এখানে যে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি আর কি। তাহলে এখানে ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর 2001 সালে ভারতরত্ন পেয়েছেন। বলছে দেখো বলছে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলিকে তার গ্রাহকদের ঋণ দেওয়ার আগে নগদ, সোনা এবং অন্যান্য সিকিউরিটি ন্যূনতম শতাংশ বজায় রাখার প্রয়োজন, একে ড্যাশ বলা, এটা হচ্ছে কি মনে রাখবে সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, কি বললাম সংবিধিবদ্ধ তারল্য অনুপাত অপশান 3 আমাদের সঠিক উত্তর। কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিও। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, নদী উপনদী এর হচ্ছে কোন জোড়াটা সঠিক, সেটা তোমাকে জানতে চেয়েছে।
দেখো এখানে তাপ্তি নদীর উপনদী, এখানে মানজুরা কিন্তু তাপ্তি নদীর উপনদী নয়, মানজুরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী। আর কৃষ্ণার বলছে কি, কৃষ্ণা হচ্ছে ঘাট প্রভা, এটা ঠিক, কেবলমাত্র 2 সঠিক, ঠিক আছে। আর মানজুরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী। বলছে নিম্নলিখিত কোনটি স্বাভাবিক জলকে পানীয় জলে রূপান্তরিত করার কৌশল বা পদক্ষেপ নয়? এটা দেখো পরিস্রাবণ কিন্তু পদক্ষেপ, ফুটন্ত পদক্ষেপ, ক্লোরিনেশন এটাও পদক্ষেপ, কিন্তু এই যে ব্রোমিনেশনটা কিন্তু কোনো পদক্ষেপ বা কৌশল নয়, যে তোমার হচ্ছে কোনো তোমার হচ্ছে কোনো স্বাভাবিক জলকে পানীয় জলে পরিণত করার কোনো কৌশল নয় এটা। এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বলছে দেখো একটি সম্পূর্ণ সংযুক্ত নেটওয়ার্কে 6টি নোড সংযোগ করার জন্য কত লাইনের প্রয়োজন? 15টা লাইনের প্রয়োজন, মনে রাখবে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি ভারতের শিবালিক পর্বতশ্রেণীর সব স্তূপের মধ্যে সবথেকে বড়? কোনটা এর মধ্যে? যদি অপশন দেখো তো এখানে দেরাদুন সবথেকে বড় আর কি, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো বলছে প্রথম রাজা যিনি আর কি সবচেয়ে শক্তিশালী চোল শাসক ছিলেন, এখানে বলছে বিবেচিত হন, কত সালে রাজা হন? এখানে মনে রাখবে প্রথম রাজা রাজচোল হবে এটা, ঠিক আছে। এখানে কিন্তু কোশ্চেনটা একটু ওলটপালট রয়েছে। প্রথম রাজা রাজচোল যিনি সব থেকে শক্তিশালী চোল শাসক কত সালে? মনে রাখবে 985 সালে, ঠিক আছে, 985 সালে, 985, অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো মৌর্য সমাজের ভিত্তি ড্যাশ দ্বারা স্থাপিত হয়েছিল? বলো কার দ্বারা? চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা, অপশন 2। ইজি কোশ্চেন কিন্তু বস অনেকে গুলিয়ে ফেলে, এই জন্য বলছি যে কোশ্চেনগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝবে। এখানে বলছি দেখো 2022 কমনওয়েলথ গেমসে ভারতের প্রদর্শকের ক্ষেত্রে নিম্নলিখিত জোড়াটা কোনটা সঠিক খেলোয়াড় আর পদকের দিক থেকে? বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক আর সাক্ষী মালিক স্বর্ণ পদক, একদম ঠিক, দুটোই ঠিক। বজরং পুনিয়া 2022 কমনওয়েলথ গেমসে তোমার হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে, আর সাক্ষী মালিক স্বর্ণ পদক জিতেছে। এখানে আমরা বলবো দুটোই ঠিক, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে দেখো বলছে শিলা তার কম্পিউটারের অংশ হিসাবে ট্রানজিস্টর ব্যবহার করার কথা স্মরণ করে কোন প্রজন্মে কম্পিউটারে এটি ব্যবহার করা হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মে, অপশন 4 দেখো রয়েছে দ্বিতীয় প্রজন্মে। কোন প্রজন্মে? দ্বিতীয়, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে দেখো মধুবনী শৈলী চিত্রকলা উদ্ভব হয়েছে কোন রাজ্যে? বলে ফেলো। বিহার। মধুবনী ইজি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে দেখো কোন গায়ক মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের দরবারে নবরত্নের মধ্যে একজন ছিল? তিনি হচ্ছেন কি তানসেন। কার সময়ের কথা বলছে? জালালউদ্দিন আকবরের কথা বলছে। আকবরের দরবারে তুমি তো বুঝতেই পারছো যে তানসেনের কথা বলছে, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে স্বচ্ছ টয়ক্যাথন প্রতিযোগিতা 2022 ভারতে ড্যাশ মন্ত্রক দ্বারা চালু হয়? এটা হচ্ছে আবাস ও শহরে মামলা এই মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছিল আর কি, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট প্রশ্ন কি বলছে নিম্নলিখিত কোন তারিখে কর্কটক্রান্তি তোমার আর কি কর্কটক্রান্তি হয়? এটা মনে রাখবে কর্কটক্রান্তি কবে হয়? বলো। 21শে জুন, ঠিক আছে, 21শে জুন আমাদের সঠিক উত্তর। তো বস আমরা মোটামুটি 200টা প্রশ্ন ইজি টু মডারেট লেভেলে 200টা প্রশ্ন শেষ করে ফেলেছি। যাই হোক আর এটা মনে হয় আমাদের 4 নম্বর ক্লাস, আর 6টা ক্লাস আমি 10 তারিখের আগেই দিয়ে দেবো, কোনো চাপ নিও না, ঠিক আছে। তুমি এই 2000টা এমসিকিউ টাইপের কোশ্চেন পড়ে যাও না, কোনো চাপ নিও না, ঠিক আছে। যাই হোক সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।